প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 183 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনাই পাঠিয়েছে আমাদেরকে নন্দিনী দে। নন্দিনী এর আগে আমাদের প্রচুর ঘটনা পাঠিয়েছে অগুন্তি, এবং প্রত্যেকটা ঘটনাই সুপারহিট। মানে তোমরা ভালোবাসা দিয়েছো সেই সব এপিসোডগুলোকে, তাই জন্যেই আমিও নন্দিনীকে বলি যে তুমি ঘটনা জোগাড় করো, কেননা তোমার ঘটনা প্রত্যেকেই ভালোবাসে। তাই নন্দিনী আজকে আবার আমাদেরকে দুটো ঘটনা উপহার দিতে চলেছে। কথাটা হলো, নন্দিনী এই ঘটনার সঙ্গে যেই ঘটনাটা পাঠিয়েছে সেটা অনেকটাই বড় ঘটনা, তাই সেই ঘটনাটা আমি পরের মঙ্গলবারের এপিসোডে শোনাবো। আজকে যে দ্বিতীয় ঘটনাটা থাকবে সেটা একটা ঘটনা বলবো নাকি একটা এক্সপিরিয়েন্স বলবো সেটা তোমরাই কমেন্ট করে জানাবে। ঘটনাটা একজন মানুষকে নিয়ে, নন্দিনী যার সান্নিধ্য খুব কম সময়ের জন্যই পেয়েছিল, তাকে নিয়েই এই ঘটনাটা। একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি। এপিসোড বড় হতে চলেছে, তাই এক ফোঁটা দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 183 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আজকের এই দুটো ঘটনাই বাঁকুড়া ডিস্ট্রিক্টের। ঘটনায় আসছি। গ্রামের নাম লিখছি না বিশেষ কিছু কারণে। যিনি আমার বন্ধুকে বলেন তিনি ওর দিদিমা। দিদিমার যিনি মা ছিলেন তার নিজের চোখে দেখা এই ঘটনাটা। অনেক বছর আগের ঘটনা এটা। যে সময়ের কথা বলছি তখন দেশ এত আধুনিক হয়ে ওঠেনি। এই গ্রামে জাতপাত নিয়ে কিন্তু খুবই বাড়াবাড়ি ছিল, তবে সবাই সবাইকে সম্মান করে চলত। সেই গ্রামের নদীর ধারে এক জেলেদের বস্তি ছিল, আর তাদের মধ্যেই দিনু নামে এক জেলে ছিল যে ভীষণই সৎ ও ভালো মনের মানুষ ছিলেন। জীবনে তার একটাই দুঃখ ছিল যে তার কোনো সন্তান ছিল না। সেই দিনু গ্রামের জমিদার বাড়িতে মাছ বিক্রি করত। গ্রামের সবাই ওকে খুব ভালোবাসত। এরকমই একদিন দিনু জমিদার বাড়িতে মাছ বিক্রি করতে যায়। জমিদার গিন্নির খুব পছন্দের মাছ ছিল সেই দিন দিনুর কাছে। মাছ বিক্রি করে টাকা পয়সা নিয়ে সে বাড়ি ফিরে আসে। এদিকে সেই দিনই কয়েক ঘন্টা পরই জমিদার বাড়িতে শুরু হয় হই হই রব। ব্যাপারটা আর কিছুই নয়, জমিদার বাবুর বহু দামি এক সোনার ঘড়ি চুরি গেছে বাড়ি থেকে। সব জায়গা খোঁজা হয়ে গেছে, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। সন্দেহ হলো অনেককেই, তবে বাড়ির চাকর বাকরদের কাছে সেটা পাওয়া গেল না। অনেকজনের মধ্যেই কেউ একজন জমিদার বাবুর কানে দিল যে আজ দিনু মাছ বিক্রি করতে এসেছিল, সেই ওইটাকে সরিয়েছে। দিনুকে ডেকে পাঠানো হলো আর জিজ্ঞাসা করা হলো সে নিয়েছে কিনা। দিনু নির্লোভ মানুষ, সে জানালো যে সে চুরি তো দূরের কথা, সোনার ঘড়ি কোনোদিন চোখেই দেখেনি। জমিদার বাবুর আশেপাশের লোকেরা জমিদার বাবুকে বোঝালো যে এই দিনু আদতে অন্য গ্রামের লোক ছিল, পরে সে আমাদের এই গ্রামে এসেছে আর তারপর এখানেই থেকে যায়। তার অতীত সম্পর্কে আমরা সেভাবে কিছু জানি না। যদি এটা চুরি কেউ করে থাকে তাহলে দিনুই করেছে। জমিদার বাবু মনে করলেন যে দিনু গরিব জেলে, লোভে পড়ে সে এই চুরিটা করেছে। অনেকভাবে বলার পরেও দিনু স্বীকার করল না যে সে এই চুরি করেছে, কেননা সে তো চুরি করেইনি। এরপর দিনুর সাথে যেটা হলো সেটা দিনু কোনোদিন কল্পনাও করতে পারেনি। জমিদারের লোকেরা তাকে খুবই মারধর করল, কিন্তু সে মার খেতে খেতেও একটাই কথা জমিদার বাবুকে বলে গেল যে আমি চুরি করিনি। কিন্তু কেউ শুনল না তার কথা। জমিদার বাবু দিনুকে পুলিশে দেওয়ার কথা বললেন। ততক্ষণে এই ঘটনার কথা দিনুর বউয়ের কানে পৌঁছেছে। সে ছুটে এলো জমিদার গিন্নির কাছে আর তার পা ধরে কাঁদতে লাগলো যেন দিনুকে ছেড়ে দেওয়া হয়, কারণ সে এই চুরি করেনি, সে এই চুরি করতে পারে না। কিন্তু জমিদার গিন্নিও শুনলেন না তার কথা। দূর দূর করে তাড়িয়ে দিলেন ওকে, আর অনেক কুকথাও শোনালেন। জমিদার বাবু দিনুর ঘর তন্ন তন্ন করে খোঁজালো, তবু সেই সোনার ঘড়ি পাওয়া গেল না। পুরো গ্রামে রটে গেল ব্যাপারটা যে দিনু জমিদার বাবুর ঘড়ি চুরি করেছে। ঠিক হলো পুলিশের মার খেয়ে যদি সত্যিটা বলে তাই ওকে পুলিশেই দেওয়া হোক। কিন্তু গ্রামেরই কিছু প্রবীণ মানুষ জমিদার বাবুকে পরামর্শ দেন যে পুলিশকে না ডেকে বরং দিনুকে মাথা ন্যাড়া করে মুখে কালি লাগিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। জমিদার বাবু তাতে রাজি হলেন, কারণ তিনি মনে করেছিলেন যে এটাই ঠিক হবে।
জিনিস মনে হয় না আর ফেরত পাওয়া যাবে। এটাই ভালো, এমন চোরকে গ্রাম থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া উচিত। দিনুকে জানিয়ে দেওয়া হলো যে আজ রাতেই তাকে এই গ্রাম ছাড়তে হবে, আর না হলে ওর বিপদ আছে। সব শোনার পর দিনু সেই একই কথা বলতে লাগলো যে সে চুরি করেনি, আমি চোর নই, অন্য কেউ চুরি করে আমার নাম দিচ্ছে। কিন্তু তার কথা শোনা হলো না। এদিকে এত অপমান আর কুকথা সহ্য করতে না পেরে দিনুর বউ বাড়িতে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দিনুকে গ্রামের কিছু মানুষ যারা তখন ওই দিনুকে নিরপরাধ ভেবেছিল, তারা দিনুকে এই খবর জানায়। দিনু এই খবর পেয়ে হতবাক হয়ে ছুটল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখল সব শেষ। দিনু হাউ হাউ করে কেঁদে উঠল। তার দুনিয়াটা কয়েক ঘন্টাতেই অন্ধকার হয়ে গেল। গ্রামের মানুষেরা তার স্ত্রীর দেহ নিয়ে গিয়ে দিনুকে দিয়ে শ্মশান কাজ সম্পন্ন করালো। শ্মশানের কাজ শেষ হলে তারা দিনুকে বলল যে তোমার মাথা আর ন্যাড়া করে মুখে কালি দেওয়া হবে না, তুমি তোমার জিনিস নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও। দিনুর কজন বন্ধু ছিল যারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে দিনু চোর। দিনুকে কোনো অপরাধ ছাড়াই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তারাও দিনুর সাথে কাঁদতে থাকে। সবাই চলে যাওয়ার পর দিনু ঘরের সামনে গিয়ে বোবা হয়ে বহুক্ষণ বসে থাকে। তারপর দিনুকে আর পাওয়া যায় না। সবাই মিলে খুঁজতে থাকলো দিনুকে, কিন্তু দিনু নিরুদ্দেশ। গ্রামের সবাই মনে করলো দিনু সোনার ঘড়িটা নিয়ে বাকি জিনিস ফেলেই পালিয়েছে, কিন্তু না, দিনু পালায়নি। তাকে পাওয়া গেল গ্রামের শেষ সীমানায়। সবাই ভিড় করে গিয়ে দেখল দিনু গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে রয়েছে আর সবাইকে উদ্দেশ্য করে বলছে যে আজ তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিচার ভগবান করবেন, আর একদিন প্রমাণ হবে যে সে চুরি করেনি। আসল চোর ধরা পড়বে একদিন, আর সেদিন থেকে এই গ্রামে নেমে আসবে মহামারী। কেউ রক্ষা পাবে না। এর থেকে একমাত্র তারাই রক্ষা পাবে যারা এই বিপদের সময় ওর পাশে ছিল, সাথে ছিল। কেরোসিন গায়ে আগেই ঢেলে রেখেছিল দিনু। এরপর দিনু নিজেই নিজের গায়ে আগুন দেয়। চোখের সামনে দিনুকে সবাই আগুনে জ্বলে পুড়ে মরতে দেখল। এই বীভৎস দৃশ্য দেখে গ্রামের কোনো মানুষ দিনুর কাছে যেতে পারল না। কয়েক মুহূর্তের মধ্যেই দিনুর গগনভেদী আর্তনাদ এতটাই প্রবল ছিল যে গ্রামের হয়তো সব মানুষই তার চিৎকার শুনতে পেয়েছিল সেই দিন। কয়েক মুহূর্ত পর দিনুর দেহ শান্ত হয়ে যায়। দিনু এবং তার স্ত্রীর মৃত্যুর পর কোনো শ্রাদ্ধানুষ্ঠান বা পরলৌকিক কাজ হয়নি, কারণ দিনুর কোনো সন্তান বা আত্মীয় স্বজন কেউই ছিল না। অন্যরাও তেমন প্রয়োজন মনে করলেন না। সবাই এটাই ভাবল যে একটা চোর মরেছে, এটাই অনেক, একে নিয়ে দুঃখ পাবার কিছু নেই। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকল না। দিনুর বাড়ির আশেপাশ থেকে গ্রামের অনেকেই শুনতে পায় এক মেয়ে মানুষের কান্নার আওয়াজ। গ্রামের সকল মানুষ দিনুর বাড়ির রাস্তা এড়িয়ে চলে। তারা ভয় পায় যে দিনুর স্ত্রীর অতৃপ্ত প্রেতাত্মা মুক্তি পায়নি আর সে এই বাড়িতেই থেকে গেছে। জমিদার বাড়ির লোকেরাও শান্তিতে থাকতে পারল না। জমিদার গিন্নি অনেক দিন রাতে উঠে তাদের বাড়ির উঠোনে কার যেন ছায়া দেখতে পায়। যে ছায়ামূর্তি তারা দেখতে পেয়েছিল তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। এই দৃশ্য জমিদার বাড়ির অনেকেই দেখেছিল, কিন্তু তারা মানতে নারাজ ছিল যে এটা কোনো অতৃপ্ত প্রেতাত্মা যে মুক্তি পায়নি, তাই এই বাড়িতে এসে তার ইহ জগতে থেকে যাওয়ার জানান দিয়ে যাচ্ছে। গ্রামের শেষ সীমানায় যেখানে দিনু গায়ে আগুন দিয়েছিল সেই জায়গায় এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত বেরেতে লোকেরা দূর থেকে দেখতে পেত যে সেই জায়গায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং তার সারা শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। যার শরীরে আগুন জ্বলছে সে এক ফোঁটাও বিচলিত হচ্ছে না, সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এই একই দৃশ্য জমিদার বাড়ির বারান্দা থেকে অনেকেই দেখেছিল।
অনেক গ্রামের মানুষ যারা কাজ থেকে বাড়ি ফিরতে রাত হয়ে যেত, গ্রামের সীমান্তের সেই রাস্তা পেরোবার সময় তাদের নাকে আসতো একটা মরা পোড়া গন্ধ। আর সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে এটাই, সেই জায়গার পার্শ্ববর্তী যে জঙ্গল, সেইখান থেকে ভেসে আসতো কখনো কোনো বিকট আর্তনাদ, আর কখনো তারা শুনতে পেত কেউ বলছে, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। সবাই ভয় পালাতো সেই সময়। দিনুদের বাড়িটা পরিত্যক্তই পড়ে থাকতো, দরজা খোলা, মালপত্র অনেক দিন আগেই লোপাট হয়ে গিয়েছিল। সেই বাড়িতে পড়েছিল শুধু একটা ভাঙা খাট। অনেকেই ভয় পেত সেই দিকে বা সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে। ঘুর পথ হলেও অনেকেই সেই রাস্তা দিয়ে না ফিরে গ্রামের অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি ফিরত। একদিনের ঘটনা এবার বলি। সেই গ্রামেরই একদল লোক, একটু ডাকাবুকো ধরনের, তারা তাস খেলবার জন্যে সেই পরিত্যক্ত বাড়িটাই বেছে নিল। তারা নিজেদের মধ্যে বলল, এই ফাঁকা বাড়িটার চাতালে বসে তারা তাস খেলবে আর সুরাপান করবে। খেলতে খেলতে মাঝরাত হয়ে গেল। হঠাৎ এক সময় তারা শুনতে পেল সেই ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। তারা প্রথমটায় ভয় পেল, কিন্তু তাদের মধ্যে একজন বলল, ভেতরে গিয়ে দেখি কি ব্যাপার। অন্যরা বারণ করা সত্ত্বেও সে ঘরে ঢুকতে উদ্ধত হল। ঘরের মধ্যে সে ঢুকতে যাবে, তখনই এক মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা এখান থেকে যাও, আমার স্বামী বাড়ি নেই, তোমরা এখানে বসে তাস খেলো না, মদ খেও না, যাও এখান থেকে। সেই লোকটা এবার বলল, এই তুই কে রে? বলে সে ঘরে ঢুকতেই যেটা হলো সেটার জন্য সেখানে উপস্থিত কেউ প্রস্তুত ছিল না। সেই লোকটি যে ঢুকলো ঘরের মধ্যে, তাকে কেউ ঘরের ভেতর থেকে যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। ভয় বাকিরা সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখতে গেল যে ব্যাপারটা কি। কে একটা প্রাপ্তবয়স্ক মানুষকে এরকম ভাবে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু তারা যেটা দেখলো সেটা দেখে তাদের গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেল। তারা দেখলো একটি মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবার এলো সেই দিন, যেদিন সত্যি সত্যি আসল চোর ধরা পড়ল। সে আর কেউ নয়, গ্রামেরই একজন ভদ্র বংশের ভদ্রলোক, যে কিনা জমিদার গিন্নির দূর সম্পর্কের ভাই হন। খাতা লেখা হিসেব রাখার কাজ করত সে জমিদার বাড়িতে। সেই লোভে পড়ে চুরি করে এতদিন চুপ করে বসেছিল, কিন্তু এতদিন পর তার স্বীকারোক্তির কারণ হলো তার ছেলে জলে ডুবে মারা গেল। তার ছোট মেয়েটি কদিনের জ্বরে ভুগে সেও ইহজগৎ ছেড়ে চলে গেল। তার স্ত্রী সন্তান শোকে এমনি পাগল হয়ে গিয়েছিল, তাকেও একদিন সাপে কাটল এবং তাতেই তার মৃত্যু ঘটে। সে বুঝতে পেরেছিল যে একজন নিরপরাধ মানুষকে চোর বদনামের অপবাদ দিয়েছিল সে। তার সংসার শেষ করেছিল লোভের কারণে। আজ তার পরিণতি এত ভয়ঙ্কর হয়েছে, সে রাতে ঘুমোতে পারে না বিবেক দংশনে। সে জমিদার বাবুকে এসে নিজের মুখে তার দোষ স্বীকার করে আর বলে, যা শাস্তি হয় তাকে যেন দেওয়া হয়, তার কোনো আপত্তি নেই। গ্রামের সবাই শুনে হাঁ হয়ে গেল ব্যাপারটা। জমিদার বাবুও বুঝলেন তিনি কত বড় অন্যায় করেছেন দিনুর প্রতি। কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই, সব তো শেষ। কিছুদিনের মধ্যেই গ্রামে শুরু হলো কলেরার মহামারী। গ্রামে লোক মরতে শুরু করলো মুড়ি মুড়কির মতো। উপায় না পেয়ে শেষমেশ কিছু প্রবীণ মানুষ আর জমিদার বাবু আলোচনা করে ঠিক করলেন যে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে বাঁচার উপায় বার করতে হবে, না হলে এই গ্রাম লোকশূন্য হয়ে পড়বে। তারা একজন বড় তান্ত্রিকের সন্ধান পান আর তাকে সবকিছু খুলে বলা হয়। সবটা শুনে তিনি বিধান দিলেন যজ্ঞ করার। তিনি আরো বললেন যে এই যজ্ঞে আপনাদের সবাইকে থাকতে হবে এবং সবাইকে দিনু এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি এও বলেন যে বাকি কাজ তিনিই করবেন। ওদের দুজনের মৃত্যুর পর কারোরই পারলৌকিক কাজ করা হয়নি, তাই ওদের মুক্তি ঘটেনি, তারা এখানেই রয়েছে। নির্দিষ্ট দিনে সেই তান্ত্রিক শুরু করলেন যজ্ঞ। দিন থেকে রাত হয়ে গেল, সেই যজ্ঞ শেষ হলো না। গ্রামের প্রচুর লোক সেইখানে জড়ো হয়েছে। সেই যজ্ঞ চলার সময় দিনু আর তার স্ত্রীর
অতৃপ্ত প্রেতাত্মা তাদের উপস্থিতির জানান দেয় সবাইকে। জঙ্গলের পেছন থেকে একটি পুরুষ এবং একটি মহিলার আর্তনাদ ভেসে আসে। গ্রামের সবাই ভয় সিটিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। তান্ত্রিক বাবাজি যজ্ঞ থামিয়ে বলতে আরম্ভ করলেন, আমি জানি তুমি এখানে আছো, আর তোমার স্ত্রীও এখানেই রয়েছে। এখন সবাই জানে তুমি চোর নয়, তুমি চুরি করনি। এরা সবাই তোমার উপর অন্যায় করেছে, কিন্তু তাও আমি তোমাকে অনুরোধ করছি যে এবার এদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও সবাইকে, না হলে তোমার মুক্তি হবে না। কিন্তু দিনু রাজি হলো না। জঙ্গলের ভেতর থেকে এক পুরুষ এবং নারীর কণ্ঠস্বর ভেসে এলো। তারা বলছে যে আমরা কাউকে ক্ষমা করব না। আমরা এত বুঝিয়েছিলাম, আমরা এত বলেছিলাম, আমি এত বলেছিলাম যে আমি চুরি করিনি, কিন্তু তোমরা কেউ শুনলে না। আমার বউকে তোমাদের জন্যই মরতে হয়েছে, এবার তোমরা মরবে। এই কথা শুনে তান্ত্রিক বাবাজি তাদেরকে বললেন, তাদের ভুলের জন্য সবাই তোমার কাছে ক্ষমা চাইছে, সবাই ক্ষমা প্রার্থী। যা হবার তা তো হয়ে গেছে, এবার মুক্তি দাও, মুক্তি দাও সবাইকে। তোমার অভিশাপে গ্রামের বুড়ো জোয়ান বাচ্চা সবাই মারা পড়ছে। এই কদিনে গ্রামের 20-25 জন মহিলা তাদের বাচ্চাকে হারিয়েছে। তুমি এবার শান্ত হও, তুমি আর তোমার বউ নিজের জায়গায় ফিরে যাও। দূর থেকে দিনুর কণ্ঠস্বর ভেসে এলো, ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে যাব। তান্ত্রিক বাবাজি বললেন, তোমরা যে চলে গেছো আমরা বুঝবো কি করে? কোনো উত্তর এলো না। কিন্তু সেই যজ্ঞের জায়গায় উপস্থিত সবাই দেখল যে সেই জায়গার পাশে একটা মাঠের মাঝখানে থাকা একটা বড় গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। তান্ত্রিক বাবাজি বললেন, বিপদ কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। যজ্ঞ চলল প্রায় ভোর রাত অবধি। তান্ত্রিক বাবাজি যজ্ঞ শেষের পর জানালেন সবাইকে যে আর কোনো চিন্তা নেই, দিনু আর তার স্ত্রীর আত্মার শান্তি ঘটেছে। ঘটনাটা শোনানোর পর আমার বন্ধু জানায় যে সত্যি মিথ্যে জানি না, তবে আমার দিদিমা মিথ্যে কথা বলতেন না। তিনি সবসময় বলতেন, দাদু ভাই কখনো মিথ্যে কথা বলো না, সৎ মানুষ হয়ে থেকো, আর কারুর ক্ষতি কখনো করো না। সেই গ্রামের সেই জেলে দিনু সত্যি খুব ভালো মনের মানুষ ছিল বলে হয়তো সবার অনুরোধে তার সাথে এত বড় অন্যায় ঘটে যাওয়া সত্ত্বেও সেই গ্রামের সকলকে সে আর তার স্ত্রী ক্ষমা করে দিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা খুব সুন্দর ঘটনা শুনে নিলাম। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। নন্দিনীকে থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না, কেননা নন্দিনী অলরেডি বহু ঘটনা পাঠিয়েছে এবং মঙ্গলবারের এপিসোডেও তারই পাঠানো আরেকটা ঘটনা আসতে চলেছে। আশা করি তোমাদের সেই ঘটনাটাও ভালো লাগবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের এপিসোডের শুরুতেই বলেছিলাম যে যাকে নিয়ে এই ঘটনা, নন্দিনী তার সান্নিধ্য খুব কম সময়ের জন্যই পেয়েছিল। নন্দিনীর কথায় তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, নন্দিনীর জবানিতে। এই ঘটনা যাকে নিয়ে বা যার সম্পর্কে, তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাকে দেখলে ভয় নয় ভরসা জাগত মনে। আমি খুব অল্প সময়ের জন্যই তার সান্নিধ্য পেয়েছি, তবুও তিনি আজও আমার কাছে বিশেষ একজন মানুষ। খুব ছোট করে বলি, তিনি আমার দাদুর পরম বন্ধু ছিলেন, আর আমার মায়ের পণ্ডিত কাকু। ভালোবেসে আমি তাকে ভালো দাদু ডাকতাম। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তার পরিবারে 2টি ছেলে আর 1টি মেয়ে ছিল, তার বুড়ি মা আর তার স্ত্রী। সুন্দর পরিবার। ছোটবেলা থেকেই তিনি একটু সকলের থেকে আলাদা ছিলেন। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। সংসার করেও তিনি যোগ সাধনায় বিলীন থাকতেন এবং তার মুখের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত। প্রথম জীবনে তিনি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, পরে সেই চাকরি ছেড়ে দেন। বাড়িতেই টুকটাক কাজ করতেন। এইভাবেই বেশ চলে যাচ্ছিল তার। এবার বলি এই টুকটাক কাজটা ঠিক কি। জ্যোতিষ বিদ্যায় তিনি এক বিশেষজ্ঞ ছিলেন বলতে পারো। যাকে যা বলতেন ঠিক তাই হতো। কিছু পুজোর কাজও করতেন তিনি। এইভাবেই চলত তার সংসার।
তবে কি একটা অদ্ভুত ব্যাপার ছিল, তার সংসারে কিন্তু কোনো অভাব ছিল না, কোনো অশান্তিও ছিল না, তার প্রতি পরিবারের কারোরই কোনো অভিযোগ ছিল না। এত কিছু লেখা বা বলার একটাই কারণ, তাকে ঠিকভাবে না জানলে ঘটনার কিছুই বোঝা যাবে না। নির্দিষ্ট কোনো বিশেষ একটা দিন বা মাস বা বছরের ঘটনা কিন্তু এটা নয়, তার গোটা জীবনের ঘটনা এটা। তো সেই পণ্ডিত কাকু বা আমার ভালো দাদু খুব কম বয়স থেকেই যোগ বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি এক খামখেয়ালি মানুষ ছিলেন। মাঝে মাঝেই অনেক জায়গায় মেলা দেখতে চলে যেতেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসীদের সাথে কথা বলতেন আর সেগুলো লিখে রাখতেন তার ডায়েরিতে। এইভাবে প্রায় অনেক বয়স পর্যন্ত চলেছিল। সঙ্গে চলেছিল যোগ সাধনা, কুষ্টি বিচার আর সংসার ধর্ম পালন। হাসি যেন তার মুখে সর্বদাই লেগে থাকত। কাম, ক্রোধ, রাগ, হিংসা এসবকে যেন তিনি নিজের মতো করে নিয়ন্ত্রণ করে ফেলেছিলেন। তার বাড়িতে গেট দিয়ে প্রবেশ করলেই অদ্ভুত একটা ইতিবাচক শক্তির অনুভব হতো। তার বাড়িতে বাকি ঘরগুলোকে ছেড়ে দিলে তার যোগ সাধনার ঘরটি ছিল খুবই সুন্দর আর শান্তিপূর্ণ। বাড়িতে বলে রাখা ছিল, কারোর কুষ্টি বিচার করার সময় আর যোগ সাধনা বেশ কয়েকদিন ধরে থাকলে তাকে যেন কেউ বিরক্ত না করে। হ্যাঁ, ঠিকই বললাম, তিনি মাঝে মাঝেই দীর্ঘ 2-3 দিন ধরে যোগ সাধনায় বসতেন, আর তারই কথা মতো তাকে কেউ বিরক্ত করত না। এক অদ্ভুত অবাক করা ক্ষমতা ছিল তার। তাকে নিয়ে এত কথা বলার মূল কথা এটাই ছিল যে যোগ সাধনার সময় তার আত্মা তার শরীর ছেড়ে অন্যত্র চলে যেত, যাকে বলা হয় আউট অফ দ্য বডি। শরীর আছে কিন্তু তার আত্মা চলে যেত অনেক দূরে। শুনতে অবাক লাগলে আর বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। তিনি প্রতিটা দিনই সাধনা করতেন, তবে বিশেষ বিশেষ সময় তিনি বেশ কিছুদিনের জন্য সাধনায় বিলীন হয়ে যেতেন। তার সাধনা করার ঘরটা ছিল অদ্ভুত, পুরো সাদা। শুধু দেয়াল যে সাদা তা নয়, আসবাবপত্র থেকে বিছানার বেডশিট, জানলার পর্দা, চেয়ার টেবিলের কভার সব সাদা। এমনকি তার পরিধেয় জামা কাপড়ও তিনি পরতেন সাদা রঙের। তিনি পায়ে খড়ম পরে চলতেন, নিরামিষ খেতেন। এরকমও জানতে পেরেছিলাম যে তিনি প্রায় 7-8 দিন যোগ সাধনায় কাটিয়ে দিতেন। যেদিন বসতেন তার আগেই বাড়ির সবাইকে জানিয়ে দিতেন যে যতদিন তিনি না ফেরেন ততদিন তার যোগ সাধনার ঘরে যেন কেউ প্রবেশ না করে। প্রতিদিনই নিয়ম করে তাদের বাড়িতে সন্ধে দেওয়া, পুজো করা, ধূপধুনো দেওয়া এসব তো ছিলই। তিনি তার সাধনার ঘরে না থাকলে সেই ঘর বন্ধ রাখা হতো। ভালো দাদু সবকিছু তার ডায়েরিতে লিখে রেখে গিয়েছিলেন। তার অবর্তমানে সেটা পড়ার পর খুবই অবাক হতে হয়। তিনি লিখে গেছিলেন যে তার আত্মা কিভাবে দেহ থেকে মুক্ত হয়ে ছুটে যেত অন্য কোথাও। খিদে তৃষ্ণা সব ভুলে যেতেন। তিনি যা দেখতেন মানব শরীরে চর্মচক্ষে তা দেখা প্রায় অসম্ভব। প্রকৃতির আসল রূপ তিনি অনুভব করেছিলেন। আগেকার সময়ে বড় বড় ঋষি, যোগী পুরুষরা যোগে বসে যা অর্জন করেছিলেন তার একটুও মিথ্যে নয়। তিনি যখন আবার শরীরে ফিরে আসতেন তখন তার অন্য রূপ থাকত, যেন এক আলাদাই জগতে ছিলেন। দেখলে মনে হতো অনেক দিন ঘুমিয়েছিলেন, আজ ঘুম ভাঙল। তার বলা প্রতিটা কথা সত্যি প্রমাণিত হয়েছিল। লোকেদের কুষ্টি বিচার বা ভাগ্য বিচার সবটাই প্রতিকারও বলে দিতেন, তবে তার জন্যে আলাদা টাকা পয়সা নিতেন না। এমন অনেক ঘটনা আছে যার থেকে তিনি অনেককেই সাবধান করে দিতেন, কারণ তার আভাস তিনি আগেই পেয়ে যেতেন। এমন অনেকবার হয়েছিল যে অনেকেই তার কাছে প্রতিকারের জন্য এসেছিলেন যাদের ভর হয়েছে, ভূতের ভর বলতে পারো। কিন্তু তার কাছে নিয়ে গেলে তিনি তার একটি আঙুলের স্পর্শে সেই ব্যক্তি মুক্তি পেয়ে যেত। ডায়েরি দেখেই জানা গিয়েছিল যে সেই মানুষটি নিজের মৃত্যু কবে ও কিভাবে হবে সবটাই আগেই জেনে গিয়েছিলেন। মাত্র 67 বছর বয়সে তিনি মারা যান। কোনো রোগ ভোগে নয়, সেই যোগ সাধনার মধ্যেই তিনি ইহ জগৎ ছেড়ে পরলোকের দিকে প্রস্থান করেন। ডায়েরি পড়ে এরকমও জানা গিয়েছিল যে তিনি যখন সাধনায় বসতেন বা সাধনায় বসবেন বলে ঠিক করতেন, বাড়ির লোককে তিনি পরিষ্কার বলে দিতেন যে তোমরা যদি সেই ঘরে ভুল করে ঢোকো তাহলে আমাকে পাবে না, পাবে শুধু শরীর, শুধু শরীরটাই পড়ে থাকবে। যেদিন তার নিথর দেহ তার ঘর থেকে উদ্ধার হয়, তার পাড়ার প্রত্যেকটি লোক কেঁদেছিল।
মৃত্যুর সময়তেও তার মুখে সেই উজ্জ্বল হাসিটা লেগেছিল এবং তারই শেষ ইচ্ছা অনুযায়ী তার বাড়ির এবং তার পাড়ার লোকেরা হাসি মুখে তাকে তার শেষকৃত্য সম্পন্ন করে তাকে বিদায় জানিয়েছিলেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল দ্বিতীয় ঘটনা। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। এই ধরনের আউট অফ বডি এক্সপিরিয়েন্সের ঘটনা নন্দিনী আমাদেরকে আগেও পাঠিয়েছে, কিন্তু আগেই বলেছিলাম যে এটা ঠিক ঘটনা নয়, একজনের এক্সপিরিয়েন্স যেটা ডায়েরিতে লেখা রয়েছে সেটাই নন্দিনী এখানে এই ঘটনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ঘটনাটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। অপর্ণা সাহা লিখেছে অসাধারণ, বৌমণি লিখেছে খুব ভালো লাগলো, মায়া সরকার লিখেছে এক্সেলেন্ট ঘটনা, সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ, খুব সুন্দর লাগলো, কাকলি পাত্র লিখেছে দারুণ লাগলো আজকের ঘটনাটা, আরো ঘটনা শুনতে চাই গামছা বাবার। রিম্পা বিশ্বাস লিখেছে সত্যি গামছা বাবার ঘটনা দারুণ লাগলো, সুকুমার মণ্ডল লিখেছে গামছা বাবার ঘটনা খুব খুব ভালো লাগলো দাদা। ফাল্গুনী রয় লিখেছে সত্যি সত্যি তুমি এত সুন্দর করে ঘটনা শোনাও যে একবার শুনলে মন ভরে না, তোমার ভয়েসের জন্য তো গামছা বাবার প্রতি ভক্তি আরো দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বনাথ দাস লিখেছে খুব খুব ভালো লাগলো রাজদা, লাভ মাই প্রেতপক্ষ। চুমকি ঘোষ লিখেছে আজকের এপিসোডের জন্য আগে থেকেই অনেক অনেক লাইক করে দিচ্ছি। সোনু সরকার লিখেছে দারুণ লাগলো, ঘটনাটা বেশ জমজমাট ছিল, পুরো ঘটনা শুনে মনে হলো যেন একটা গল্প দেখছি চোখের সামনে। জিকো সামন্ত লিখেছে গামছা বাবার ঘটনাগুলো জাস্ট ফাটাফাটি। অমৃতা ব্যানার্জি লিখেছে ভালো লাগলো, সত্যি অবলা প্রাণীগুলোকে ছাড়ে না এই জানোয়ার প্রচারগুলো। সঙ্গীতা দেবনাথ লিখেছে দাদা এক কথায় অসাধারণ, গামছা বাবার ঘটনা আরো যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, থ্যাংক ইউ দাদা এত সুন্দর ঘটনা দেওয়ার জন্যে। গীতা গোস্বামী লিখেছে গামছা বাবার ঘটনাগুলো খুব ভালো, যদি আরো থাকে তাহলে যেন আরো দেওয়া হয়। অনুশ্রী ঘোষ লিখেছে খুব সুন্দর দাদা, তোমার ঘটনা বলার স্টাইল আর ডিটেলস এত ভালো যেন মনে হচ্ছে আমি নিজেই ওই ফরেস্টের মধ্যে আছি। রাজেন রায় লিখেছে পুরো জমে গেল দাদা। জয়া বণিক লিখেছে চলে এলাম ঘটনা শুনতে আর ভয় পেতে। রোহিত রায় লিখেছে গামছা বাবার একটা সিরিজ করা হোক। মিষ্টিজ ওয়ার্ল্ড লিখেছে গামছা বাবার ঘটনা জাস্ট অসাধারণ, তোমার ভয়েসে আরো ভালো লাগে শুনতে, তোমার গড গিফটেড ভয়েস গামছা বাবা দিন দিন তারানাথ তান্ত্রিক হয়ে উঠছে, খুব ভালো, এগিয়ে যাও দাদা, আমরা সব সময় তোমার পাশে আছি। মিতালি মল্লিক লিখেছে ঘুম ঘুম চোখে তাও ঘটনা শুনছি দাদা। সুনীল মাহাতো লিখেছে দারুণ ঘটনা দাদা, বিহার থেকে শুনছি, আমি আর আমার ফ্যামিলি সবাই তোমার ফ্যান। প্রসেনজিৎ দা 5332 লিখেছে দাদা প্রচন্ড সুন্দর হয়েছে, গামছা বাবার ঘটনা আরো শুনতে চাই। গামছা বাবার ঘটনাগুলো যখন শুনি মনে হয় চোখের সামনে সব ঘটছে, আর রাত্রিরে যদি শুনি তাহলে মনে হয় যেন আমার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। এপিসোডে লাইক কমেন্ট করে দিয়েছি। চায়না দে লিখেছে রাজ ভাই খুব সুন্দর হয়েছে, তোমাকে থ্যাংক ইউ আমার নাম বলার জন্যে। রুবি পাল লিখেছে হাই দাদা, আমার ছেলে তোমার কাহিনী শুনতে খুব ভালোবাসে দাদা, গল্পগুলো আমারও ভালো লাগে, আমার একটা গল্প আছে, কি করে পাঠাবো, আমার 4 মাস হলো তোমার গল্প শুনছি দাদা, ভালো থেকো। ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com আর না হলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে এই নাম্বারে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে আবারও এক কথাই বলছি যে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা যে কোনো জায়গায় শোনানো বা লেখা ঘটনা যেন না হয়, কেননা সেরকম ঘটনা পাঠালে অবশ্যই একটা কপিরাইট ক্লেম চলে আসবে, কেননা সেটা কপিড কন্টেন্ট হবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও কিন্তু ডিলিট করে দিতে হবে। বাবাই দাস লিখেছে ঘটনা দারুণ ছিল, কিন্তু বেল নোটিফিকেশন অন করা তাও আসছে না কেন, মানে নোটিফিকেশন আসছে না কেন, একবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নাও, তাহলে হয়তো এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। পীয়ূষ পাঁজা লিখেছে দাদা আবার 10টার সময় ঘটনা শুনতে চলে এলাম, আর তুমি কেমন আছো? প্রত্যেককেই জানাচ্ছি যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কেমন আছি, আমি খুবই ভালো আছি, তোমরাও খুব ভালো থেকো। আজকের মতো এখানেই এপিসোড শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।